একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শীতের এই সকালে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, প্রভাষক ভূগোল ও পরিবেশ, রাজশাহী কলেজ, রাজশাহী। আমরা যদি দেখি গত দিনের ধারাবাহিকতায় যদি আমরা আলোচনা করি, তাহলে দেখো যে গত ক্লাসে আমরা বায়ুমণ্ডলের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য এবং বায়ুমণ্ডলের যে বিভিন্ন উপাদানসমূহ সেই বিষয়ে আমরা কথা বলেছিলাম। তো আজকে আমরা তারই ধারাবাহিকতায় শুরু করব। আমরা গতদিন যে চিত্রগুলি দেখেছিলাম সেই চিত্রগুলি আবার দেখাচ্ছি। এর কারণ হচ্ছে যে এই চিত্রগুলির আমরা আজকে ব্যাখ্যা করব যে কেন আকাশে এই ধরনের দৃশ্যাবলী তৈরি হয় এবং বিশেষত এই যে বায়ুমণ্ডলের যে স্তর বিন্যাস, সেই স্তর বিন্যাস নিয়ে আমরা যখন আলোচনা করি তখন দেখি যে বায়ুমণ্ডলীয় বিভিন্ন ঘটনা প্রবাহ, যেমন বজ্রপাত, তারপরে ঝড়, ঘূর্ণিঝড় কিংবা বৃষ্টিপাত ইত্যাদি ঘটনাসমূহ এই বায়ুমণ্ডলের নিম্নস্তরেই সংগঠিত হয়ে থাকে, যে কারণে বায়ুমণ্ডল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে দেখো যে আমরা আলোচনা করব চতুর্থ অধ্যায় বায়ুমণ্ডল ও বায়ু দূষণ, তার দ্বিতীয় পার্ট আজকে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। তাহলে দেখো, আমি গত ক্লাসে বলেছিলাম যে বায়ু হচ্ছে বিভিন্ন ধরনের গ্যাসীয় পদার্থের মিশ্রণ, এবং আমরা দেখি যে বায়ুতে গ্যাসীয় পদার্থ ছাড়াও আরো বিভিন্ন ধরনের কঠিন বা তরল পদার্থ থাকতে পারে। যেমন তরল পদার্থের মধ্যে আমরা দেখি যে জলীয় বাষ্প, বায়ুতে জলীয় বাষ্প বিদ্যমান। এছাড়া আমরা দেখব যে বিভিন্ন ধরনের কঠিন উপাদান, যেমন সূক্ষ্ম ধূলিকণা, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বা নিম্ন শ্রেণীর উদ্ভিদ, যেমন শৈবালের ভগ্নাশেষ থাকতে পারে, অথবা আমরা দেখি যে পরাগরেণু বা তোমরা যেটাকে বলো যে পলেন পার্টিকলস ইত্যাদি বিষয়গুলি বায়ুতে বিদ্যমান। তাহলে দেখো যে আমরা বলেছিলাম যে এই যে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যে বায়বীয় গ্যাসীয় পদার্থের আস্তরণ পৃথিবীকে বেষ্টন করে রয়েছে তাকেই আমরা বলি বায়ুমণ্ডল। তো আমরা দেখেছিলাম যে বায়ুমণ্ডলের যদি আমরা শুষ্ক বায়ুর কথা চিন্তা করি তাহলে আমরা দেখব যে বায়ুমণ্ডলে যে বিভিন্ন ধরনের গ্যাসীয় উপাদান রয়েছে তার মধ্যে যে কম্পোজিশন আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ সবচাইতে বেশি, ৭৮.০৮ ভাগ। অপরদিকে তোমরা দেখতে পাচ্ছ যে অক্সিজেনের পরিমাণ ২০.৯৪ ভাগ, এবং তারপরে আমরা দেখি যে পর্যায়ক্রমে আর্গন, কার্বন ডাইঅক্সাইড, নিয়ন, হিলিয়াম, মিথেন, ক্রিপ্টন, হাইড্রোজেন, নাইট্রাস অক্সাইড, ওজোন এবং অন্যান্য বিভিন্ন ধরনের গ্যাস বায়ুমণ্ডলে বিদ্যমান। এবং গত ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যে বায়ুমণ্ডলের যে আমরা উপাদানসমূহ দেখি তার শতকরা ৯৭ ভাগ উপাদান বিরাজমান মাত্র ২৭.৩৫ কিলোমিটারের মধ্যেই। তো আমরা গতদিন আরেকটি বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলেছিলাম, সেটি হচ্ছে যে ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে ওঠা যায় বায়ুমণ্ডলের তাপমাত্রার তত হ্রাস পায়, এবং সেই হ্রাসের হার হচ্ছে ৬.৫ ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা একে বলি নর্মাল ল্যাপস রেট বা স্বাভাবিক তাপ হ্রাসের হার। যদিও আমরা দেখি যে এই সূত্রটি শুধুমাত্র ট্রপোস্ফিয়ার অর্থাৎ বায়ুমণ্ডলের নিম্ন স্তরের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু আমরা দেখব যে উপরের স্তরগুলিতে আমরা দেখি যে এই যে বায়ুমণ্ডলের যে তাপমাত্রার হ্রাস বৃদ্ধি সেটি কিন্তু এই সূত্র মেনে চলে না, বরং আমরা দেখি যে কোথাও বায়ুমণ্ডলের তাপমাত্রা থাকে অনেক কম, মাইনাসের অনেক নিচে, আবার কোথাও দেখা যায় যে বায়ুমণ্ডলের তাপমাত্রা অস্বাভাবিক রকমের বেশি। তো আসো আজকের ক্লাসে আমরা যে শব্দগুলি আমরা ব্যবহার করব সেটি হচ্ছে বায়ুমণ্ডলের স্তর। আমরা এই যে বলেছি যে ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০,০০০ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় পর্যন্ত আমরা বায়ুমণ্ডল দেখি, এবং এই বায়ুমণ্ডলকে আমরা কতগুলি স্তরে ভাগ করি, সেই স্তরগুলিকেই আমরা বলছি বায়ুমণ্ডলের স্তর। যেমন এরকম স্তর হতে পারে সমমণ্ডল, বিষমমণ্ডল। এছাড়া আমরা দেখি যে অন্যভাবে যদি বায়ুমণ্ডলের স্তর বিন্যাসকে ভাগ করি তাহলে আরো কতগুলি মণ্ডল বা স্ফিয়ার আমরা আলোচনায় নিয়ে আসি। যেমন আমরা ট্রপোস্ফিয়ারের কথা বলি, স্ট্র্যাটোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। তোমরা যদি এই যে এখানে আমরা যে 10টি মণ্ডলের কথা বললাম, বায়ুমণ্ডলের যে স্তর বা 10টি মণ্ডলের কথা আমরা বলছি, এই 10টি মণ্ডলের নাম যদি তোমরা মনে রাখতে পারো তাহলে দেখবে যে তোমাদের পড়ার 70% হয়ে গেছে। অর্থাৎ
এই যে টপ সমমণ্ডল, বিষমমণ্ডল, তারপরে হচ্ছে টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। আমরা যদি এই 10টি মণ্ডল বা স্ফিয়ারের নাম মনে রাখি তাহলে আমরা দেখব সমমণ্ডলের ইংরেজি হচ্ছে হোমোস্ফিয়ার আর বিষমমণ্ডলের ইংরেজি হচ্ছে হেটারোস্ফিয়ার। অর্থাৎ এই 10টি স্ফিয়ার বা মণ্ডলের নাম যদি আমরা মনে রাখি তাহলে আমাদের আজকের ক্লাসের 70% হয়ে যাবে। আসো আমরা বাকি অংশটা দেখি। আমি গত ক্লাসে বলেছিলাম যে নাসা, আমেরিকার যে মহাকাশ গবেষণা সংস্থা, সেই নাসা তারা বায়ুমণ্ডলের স্তর বিন্যাসের জন্য দুটি ভিত্তিকে বেছে নিয়েছেন। একটি হচ্ছে রাসায়নিক উপাদান বা বায়ুমণ্ডলের সংযুক্তির উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে সমমণ্ডল এবং বিষমমণ্ডল। তো আসো আমরা একটু দেখে নিই যে সমমণ্ডল কি আর বিষমমণ্ডল কি। আচ্ছা, এখানে আমরা যদি সমমণ্ডল নিয়ে কথা বলি তাহলে আমরা দেখি যে ভূপৃষ্ঠ থেকে 85 কিলোমিটার, কারো কারো মতে 90 কিলোমিটার পর্যন্ত যে অঞ্চল, সেই অঞ্চলকে আমরা বলি সমমণ্ডল। এর কারণটা হচ্ছে আমরা এই যে বায়ুমণ্ডলের যে কম্পোজিশনের কথা বলি, অর্থাৎ নাইট্রোজেনের পরিমাণ সবচাইতে বেশি, তারপর অক্সিজেন, তারপরে আর্গন, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি, এই যে রেশিও, এই রেশিওর বিষয়টা আমরা দেখি যে সমমণ্ডলে বিরাজমান, অর্থাৎ ভিন্ন ভিন্ন উপাদানগুলি আমরা সমমণ্ডলে দেখে থাকি, যে কারণে এটিকে আমরা বলছি সমমণ্ডল বা হোমোস্ফিয়ার। অপরদিকে হেটারোস্ফিয়ারটা হচ্ছে কি, এই যে 85 বা 90 আমরা যেটিকেই বেস ধরি না কেন, কোন কোন বইয়ে দেখবে 85 কিলোমিটার, অবশ্য বেশিরভাগ বই 90 কিলোমিটার রয়েছে, যে কারণে আমরা 0 থেকে 90 কিলোমিটার বলবো সমমণ্ডলকে, আর বিষমমণ্ডল বলবো 90 থেকে বাকি অংশ, অর্থাৎ 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে অঞ্চল, সেই অঞ্চলকে আমরা বলি বিষমমণ্ডল। এবং আমরা দেখি যে বিষমমণ্ডলে বায়ুর নিম্ন স্তরে, অর্থাৎ সমমণ্ডলে যেমন বিভিন্ন গ্যাসীয় উপাদানগুলি তাদের নিজস্বতা বজায় রেখে সংমিশ্রণ আকারে বিরাজমান, কিন্তু বিষম মণ্ডলে আমরা দেখব যে একটি নির্দিষ্ট অঞ্চল জুড়ে একক ধরনের গ্যাসের প্রাধান্য অথবা একক ধরনের গ্যাস বিরাজমান। তাহলে এই অংশটাকে আমরা বলি বিষম মণ্ডল। তো আমরা দেখি যে বিষম মণ্ডলকে আমরা তাদের যে বৈশিষ্ট্য এবং গঠন, সেই গঠনের উপর ভিত্তি করে 4টি ভাগে ভাগ করি। এই 4টি ভাগ হচ্ছে কি, যে আণবিক নাইট্রোজেন স্তর, পারমাণবিক অক্সিজেন স্তর, হিলিয়াম স্তর এবং হাইড্রোজেন স্তর। তোমরা যারা নবম দশম শ্রেণীতে অর্থাৎ এসএসসি পর্যায়ে কেমিস্ট্রি পড়েছো, অর্থাৎ তোমাদের কেমিস্ট্রি কিংবা ফিজিক্স পড়া আছে, অর্থাৎ সায়েন্স গ্রুপের যাদের ব্যাকগ্রাউন্ড সায়েন্স, তারা জানো যে নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 7, অপরদিকে অক্সিজেনের পারমাণবিক ভর 8। অর্থাৎ অক্সিজেনের চাইতে আমরা দেখি যে নাইট্রোজেন ওজনে হালকা, কিন্তু আমরা দেখব যে পৃথিবীর কাছাকাছি জায়গায় এই যে আণবিক নাইট্রোজেনের স্তর বিরাজমান। এর কারণটা হচ্ছে মানে এই কারণটা আমার কাছে যেটা যৌক্তিক মনে হয় সেটি হচ্ছে যে নাইট্রোজেনে, বায়ুমণ্ডলে নাইট্রোজেনের আধিক্যর কারণে আমরা দেখি যে অপেক্ষাকৃত কম অক্সিজেনকে সে বাইরের দিকে প্রতিস্থাপিত করে, যে কারণে আমরা দেখব যে সমমণ্ডলের ঠিক বাইরের অংশে, অর্থাৎ 90 কিলোমিটার থেকে 200 কিলোমিটার পর্যন্ত যে অংশ, সেটি হচ্ছে আণবিক নাইট্রোজেনের স্তর, এবং তার পরবর্তী অংশ আমরা দেখি যে এটি কিন্তু আণবিক পর্যায়ে আর থাকে না। অর্থাৎ তোমরা জানো যে অক্সিজেনের 2টি পরমাণু মিলে একটি অক্সিজেনের অণু সৃষ্টি করে। তো আমরা দেখি যে এই যে 200 কিলোমিটার থেকে 1100 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অক্সিজেনের ঘনত্ব এতই কম যে সেটি 2টি অণু একত্রিত হয়ে পরমাণু গঠনের সুযোগ থাকে না। অথবা আমরা এভাবে বলতে পারি যে এই স্তরের গঠনগত কারণে আমরা দেখি যে এই স্তরে আণবিক পর্যায়ে কোনো অক্সিজেন বিরাজ করে না, বরং অক্সিজেনগুলি আলাদা আলাদা পরমাণু হিসাবে বিরাজমান, যে কারণে আমরা দেখব যে আণবিক নাইট্রোজেন স্তরের পরের অংশে পারমাণবিক অক্সিজেন স্তর বিরাজমান। এবং এর
দূরত্ব হচ্ছে কতটুকু বা বিস্তার কতটুকু? বিস্তার হচ্ছে 900 কিলোমিটার। 200 কিলোমিটার থেকে 200 কিলোমিটার থেকে 1100 কিলোমিটার পর্যন্ত। তারপরে আমরা দেখব যে হিলিয়াম, তোমরা জানো যে হিলিয়াম হচ্ছে একটি নবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস, এবং তোমরা যারা সায়েন্স পড়েছো তারা জানো যে পর্যায় সারণীতে হিলিয়ামের অবস্থান হচ্ছে 2 নাম্বার, অর্থাৎ হাইড্রোজেনের চাইতে সামান্য ভারী হচ্ছে হিলিয়াম গ্যাস। এবং হিলিয়াম গ্যাস হচ্ছে খুবই নিষ্ক্রিয়। আমরা দেখি যে এই যে 1100 কিলোমিটার থেকে শুরু করে 3500 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ এই যে 2400 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অঞ্চল, সেই অঞ্চলে মূলত হিলিয়ামের আধিক্য দেখা যায় বা হিলিয়াম বিরাজমান। তাহলে এই অংশটাকে আমরা বলি হিলিয়াম স্তর। অপরদিকে এই হিলিয়াম স্তরের বাইরের অংশ, অর্থাৎ 3500 কিলোমিটার থেকে, অর্থাৎ 3500 কিলোমিটার থেকে শুরু করে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত যে অঞ্চল, সেই অঞ্চলে শুধুমাত্র হাইড্রোজেন দেখা যায়। এবং তোমরা জানো যে সূর্যের যে মূল জ্বালানি সেটি কিন্তু হাইড্রোজেন। এবং তোমরা জানো যে নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ায় সূর্য কি করে? শক্তি উৎপাদন করে। সেখানে হাইড্রোজেনের একটা ভেরিয়েশন, ভারী হাইড্রোজেন, সেটি পরস্পরের সাথে যুক্ত হয়ে হিলিয়ামের নিউক্লিয়াস তৈরি করে এবং তার সাথে বিপুল পরিমাণ শক্তি উৎপাদন করে। তাহলে দেখো যে এই যে সূর্যের যে উপাদান, সেই উপাদানটা কিন্তু আমরা দেখি যে পৃথিবীর চারপাশের বায়ুমণ্ডলকে কি করে থাকে? আবৃত করে থাকে। তাহলে আশা করি তোমরা এটি মনে রাখতে পারবে যে রাসায়নিক গঠনের ভিত্তিতে নাসা বায়ুমণ্ডলের কে দুটি স্তরে বিভক্ত করেছে। একটি হচ্ছে সমমণ্ডল, আমরা বলেছি যে এখানে বায়ুর যে গ্যাসীয় উপাদানগুলি রয়েছে সেই সমস্ত গ্যাসীয় উপাদানগুলি রেশিও আকারে দেখা যায়, যে কারণে আমরা একে বলি সমমণ্ডল বা হোমোস্ফিয়ার। এর বিস্তার হচ্ছে 0 থেকে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 90 কিলোমিটার পর্যন্ত। অপরদিকে আমরা দেখি যে 90 কিলোমিটার থেকে বায়ুমণ্ডলের শেষ সীমা পর্যন্ত যে অঞ্চল, সেই অঞ্চলে আমরা দেখব যে বিভিন্ন অংশে একক গ্যাসের আধিক্য দেখা যায়, যে কারণে আমরা সেই অংশটাকে বলি বিষম মণ্ডল বা হ্যাটেরোস্ফিয়ার। এই হ্যাটেরোস্ফিয়ারে 4টি স্তর রয়েছে। আণবিক নাইট্রোজেন স্তর 90 কিলোমিটার থেকে 200 কিলোমিটার পর্যন্ত, পারমাণবিক অক্সিজেন স্তর 200 কিলোমিটার থেকে 1100 কিলোমিটার পর্যন্ত, হিলিয়াম স্তর 1100 কিলোমিটার থেকে 3500 কিলোমিটার পর্যন্ত, এবং হাইড্রোজেন স্তর সেটি হচ্ছে 3500 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত। অপরদিকে দেখো যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 5টি স্তর আমি দেখিয়েছি। সেই 5টি স্তর হচ্ছে বায়ুর তাপমাত্রা, অর্থাৎ বায়ুমণ্ডলের তাপমাত্রার উপর ভিত্তি করে। এই যে তাপমাত্রার যে পরিবর্তন বা তাপমাত্রার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে নাসা এই 5টি স্তরে ভাগ করেছে। 1 নাম্বার হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ টপোস্ফিয়ার, 2 নাম্বার স্ট্র্যাটোস্ফিয়ার, 3 নাম্বার হচ্ছে মেসোস্ফিয়ার, 4 নাম্বারে থার্মোস্ফিয়ার এবং 5 নাম্বারে এক্সোস্ফিয়ার। এবং এটি হচ্ছে যৌক্তিক শ্রেণী বিন্যাস। কিন্তু তোমরা কিছু কিছু বইয়ে দেখবে যে স্ট্র্যাটোস্ফিয়ারের পরে ওজোনোস্ফিয়ার বলা আছে, তারপর মেসোস্ফিয়ার, তারপর হয়তো আয়নোস্ফিয়ার বা ম্যাগনেটোস্ফিয়ার, এইভাবে ভাগ করা রয়েছে। আসলে আমরা যদি আলোচনা করি তাহলে বিষয়টা বুঝতে পারবে যে স্ট্র্যাটোস্ফিয়ারের একটা অংশ হচ্ছে ওজোনোস্ফিয়ার, বা আমরা এইভাবে বলতে পারি যে বায়ুমণ্ডলে যত ওজোন গ্যাস দেখা যায় তার 90% ওজোন গ্যাস বিরাজমান এই মেসোস্ফিয়ারে। এবং আমরা দেখি যে 30 থেকে 35 কিলোমিটার, বিশেষত 35 কিলোমিটার উচ্চতায় ওজোন গ্যাসের ঘনত্ব বা ওজোন গ্যাসের অবস্থান সবচাইতে বেশি দেখা যায়। এবং এটি আমরা যদি মেসোস্ফিয়ারের যে শ্রেণীবিন্যাস সেটিকে যদি বর্ণনা করি তাহলে আমরা দেখব যে এই উচ্চতাটা হচ্ছে মেসোস্ফিয়ারের অংশ, স্ট্র্যাটোস্ফিয়ারের অংশ। তাহলে দেখো যে স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার মিলেই মূলত ওজোন গ্যাস বিরাজমান, কিন্তু 90%
বিরাজ করে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে, যে কারণে খুব যৌক্তিক সিদ্ধান্তের কারণেই আমরা ওজোনোস্ফিয়ারকে বলি স্ট্র্যাটোস্ফিয়ারের একটি অংশ। অপরদিকে আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে মেসোস্ফিয়ারের বাইরের অংশ এবং থার্মোস্ফিয়ারের নিচের দিকে তোমার আয়নোস্ফিয়ার বিরাজমান, এবং আয়নোস্ফিয়ারের এই আয়নের অবস্থানজনিত কারণে আমরা দেখি যে বায়ুমণ্ডলের তাপমাত্রা অস্বাভাবিক হারে বৃদ্ধি পায়, যে কারণে আমরা সেই অংশটাকে বলি থার্মোস্ফিয়ার। আবার দেখো যে থার্মোস্ফিয়ারের ঊর্ধ্ব অংশে আমরা দেখি যে পৃথিবীর যে ভূচুম্বকত্ব, আমরা এই বিষয়টি পরে কথা বলবো, তোমাদের কেউ একজন গত ক্লাসে ভূচুম্বকত্ব বা জিওম্যাগনেটিক ফোর্স নিয়ে কথা বলতে বলেছিল, আমি ইচ্ছা করেই বলিনি, কারণ হচ্ছে এটি আমাদের আজকের ক্লাসে আসবে। তাহলে আমরা দেখব যে এই থার্মোস্ফিয়ারেরই একটা অংশ বা মেসোস্ফিয়ারের ঊর্ধ্বের অংশে আমরা দেখব যে এই ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়াশীল হয়, যে কারণে আমরা একে খুব যৌক্তিকভাবে থার্মোস্ফিয়ারের অন্তর্ভুক্ত করি। অর্থাৎ থার্মোস্ফিয়ারের ভেতরে আমরা আয়নোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ারকে আলোচনা করব, এবং সর্বশেষ বাইরের যে অংশ সেটিকে আমরা বলছি এক্সোস্ফিয়ার। তাহলে আসো আমরা এই শ্রেণীবিন্যাসটা বিস্তারিতভাবে আলোচনা করি। তোমরা এখানে যে চিত্রটি দেখতে পাচ্ছ সেই চিত্রে দেখো যে একদম নিচে একটা দাগ আছে, সেই দাগের নিচে তোমরা দেখতে পাচ্ছ এরোপ্লেন। তারপরে আমরা দেখি যে এই যে মেটেরিওলজিক্যাল যে বেলুনগুলি আমরা মহাকাশে পাঠাই, সেই বেলুনগুলি এই স্তরে অবস্থান করে। অপরদিকে আমরা দেখি যে এই স্তরে কিন্তু গোয়েন্দা যে বিমানগুলি সেই বিমানগুলিও বিরাজমান, এবং আমরা তার উপরের স্তর যেটিকে আমরা বলছি মেসোস্ফিয়ার, সেই মেসোস্ফিয়ারের অংশেই আমরা দেখি যে এই যে তোমরা দেখো যে আকাশে যে উল্কাপিণ্ড, সেই উল্কাপিণ্ড কি হয়, প্রজ্বলিত হয়। তোমরা কখনো কখনো দেখবে যে রাতের আকাশে, বিশেষ করে অন্ধকার সময়ে যখন তোমরা আকাশের দিকে তাকিয়ে থাকো, তখন দেখবে যে একটা জ্বলন্ত তারা উপর থেকে নিচের দিকে চলে আসে। তাহলে এই যে জ্বলন্ত বস্তুপিণ্ড, যেটি কোনো তারা না বরং মহাজাগতিক বস্তুকণার অংশ বিশেষ যা বায়ুমণ্ডলে এসে প্রজ্বলিত হয়, সেটিকে আমরা বলি উল্কা। আর উল্কার কোনো খণ্ডাবশেষ যদি পুড়ে যাওয়ার আগেই ভূপৃষ্ঠের উপর আঘাত হানে এবং ভূপৃষ্ঠের উপর তার অবশিষ্টাংশ রেখে যায়, তাহলে আমরা সেটিকে বলি উল্কা পিণ্ড। উল্কা এবং উল্কাপিণ্ড, উল্কাগুলি সাধারণত বেশিরভাগ উল্কাই আকাশে প্রজ্বলিত হয়ে নিঃশেষিত হয়ে যায়। অল্প কিছু সংখ্যক বড় আকারের উল্কা ভূপৃষ্ঠে এসে আঘাত হানে, এবং আমরা যদি পরবর্তীতে সুযোগ পাই তাহলে আমরা দেখাবো যে উল্কার আঘাতে পৃথিবীর কি ব্যাপক ধরনের পরিবর্তন ঘটতে পারে। ধরো যে একটা উল্কার, কয়েক টন ওজনের একটা উল্কার কারণে হয়তো কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত গর্তের সৃষ্টি হতে পারে। তো আমরা দেখি যে এই ধরনের উল্কা যখন পৃথিবীতে আঘাত হানে তখন সেটি পারমাণবিক বোমার চাইতেও অনেক বেশি শক্তিতে আঘাত হানে, কারণ তার প্রচন্ড গতির কারণেই সে ভূপৃষ্ঠের উপর প্রচন্ড গতিতে আঘাত হানে। এবং মনে করা হয় যে প্রাচীনকালে যে জলবায়ুর পরিবর্তন কিংবা প্রজাতির যে বিলুপ্তি, সেই বিলুপ্তির ক্ষেত্রে উল্কার কিন্তু একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। অথবা তোমরা যদি এইভাবে আলোচনা করো, আমি তোমাদের মনে থাকার কথা যে প্রথম দিকের একটি ক্লাসে বলেছিলাম যে সূর্যের যে গ্যাসীয় উপাদান, অর্থাৎ সৌরমণ্ডলের যে গ্যাসীয় উপাদান, সেই গ্যাসীয় উপাদান যখন ঘনীভূত হয়ে ধীরে ধীরে তরল পৃথিবীতে পরিণত হয় এবং সেটি আরো শীতল হয়ে কঠিন আকার ধারণ করতে থাকে, সেই সময় বিভিন্ন উল্কাপাতের আঘাতে পৃথিবীর মোট পদার্থের পরিমাণ যোগ হয়, এবং দেখা যায় যে পৃথিবী প্রথম অবস্থায় তার আয়তন যতটুকু ছিল সেটি হচ্ছে বর্তমান পৃথিবীর মাত্র 60 ভাগ। অর্থাৎ পরবর্তী যে 40 ভাগ আয়তনের সম্প্রসারণ, সেই সম্প্রসারণ হয়েছে এরকম মহাজাগতিক যে উল্কাপিণ্ডের আঘাত, সেই আঘাতের মধ্য দিয়ে। অথবা আমরা দেখি যে এই যে প্লেট টেকটনিক মুভমেন্ট, সেই প্লেট টেকটনিক মুভমেন্টের কারণেও কিন্তু পৃথিবী কিছুটা স্ফীত হয়। তবে মূল উপাদানটা সংযুক্ত হয়েছে উল্কার আঘাতে। এবং তারপরের অংশে আমরা দেখব যে এই যে ম্যাগনেটিক ফিল্ড যে অংশে ক্রিয়াশীল, সেই অংশে বিভিন্ন বর্ণের আলোক প্রভা দেখা যায়, যেটিকে আমরা বলি মেরুজ্যোতি বা অরোরা। সেই অরোরা আমরা দেখি, এবং তারও উপরে আমরা দেখব যে আর্টিফিশিয়াল যে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ, সেই কৃত্রিম উপগ্রহগুলি বিরাজ করে।
এবং আমরা দেখব যে কৃত্রিম উপগ্রহের আবার বিভিন্ন স্তর রয়েছে। তোমরা যদি পরবর্তীতে স্পেস সায়েন্স কিংবা জিওগ্রাফি নিয়ে পড়ো, জিওগ্রাফিতে খুব সামান্য অংশই আমরা এটি আলোচনা করি স্যাটেলাইট সম্পর্কে, কমিউনিকেশন স্যাটেলাইট অথবা জিপিএস স্যাটেলাইট। কিন্তু যদি তুমি স্পেস সায়েন্স পড়ো বা তোমাদের অবাক মনে হতে পারে যে আর্টসে পড়ে কিভাবে পরবর্তীতে স্পেস সায়েন্স পড়বা, কিন্তু এটা খুবই ইজি। তুমি যদি জিওগ্রাফি পড়ো বা এনভায়রনমেন্টাল সায়েন্সে যাওয়ার সুযোগ মনে হয় তোমাদের জন্য সীমিত বা নেই, আমি ঠিক জানি না এখন কি অবস্থা, কিন্তু জিওগ্রাফি পড়ে তুমি পরবর্তীতে স্পেস সায়েন্সের উপরে পড়তে পারো। এবং তোমাদের জন্য এটি একটা চমৎকার অফার যে চায়না প্রতি বছর বহু সংখ্যক ছেলে মেয়েকে আন্ডার গ্রাজুয়েট কিংবা পোস্ট গ্রাজুয়েট পর্যায়ে পড়াশোনার সুযোগ দিয়ে থাকে স্কলারশিপের মাধ্যমে। তোমরা যদি কেউ আগ্রহী হও তাহলে এখন থেকেই তোমাদের ইংরেজির বেসটা স্ট্রং করতে পারো। আইএলটিএস পরীক্ষা অবতীর্ণ হয়ে বেসিক চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখে তোমরা কিন্তু চীনে যেতে পারো। এনিওয়ে, তাহলে আমরা দেখি যে এই যে স্যাটেলাইটগুলি, সেই স্যাটেলাইটগুলি আমরা দেখব যে বিভিন্ন ধরনের যে কমার্শিয়াল স্যাটেলাইটগুলি রয়েছে সেগুলি 200 কিলোমিটার থেকে শুরু করে 33,000 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় বা অন্য বিভিন্ন উচ্চতায় বিরাজমান হতে পারে। কিংবা আমরা দেখি যে যে স্পাই স্যাটেলাইটগুলি রয়েছে বা মিলিটারি স্যাটেলাইটগুলি রয়েছে সেগুলি হাই রেজুলেশন ইমেজের জন্য আরও নিচের স্তরে অবস্থান করে। অপরদিকে আমরা দেখব যে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মতো কমিউনিকেশন যে স্যাটেলাইটগুলি রয়েছে সেই স্যাটেলাইটগুলি সাধারণত 33,000 কিলোমিটার উচ্চতায় অবস্থান করে। তাহলে দেখো যে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের কিন্তু বিভিন্ন ধরনের গুরুত্ব রয়েছে। এবং দেখো আমরা যে 5টি স্তরের কথা বললাম সেই স্তর বিন্যাস দেখানোর জন্য তোমাদের কিন্তু এই ধরনের একটি ডায়াগ্রাম আঁকতে হবে, যে একটা গোলাকার পৃথিবী, তারপর কতগুলি তোমরা বৃত্ত আঁকবে বা বৃত্তের অংশ আঁকবে এবং সেখানে বিভিন্ন স্তরের নাম করবে এবং অবশ্যই চিত্রের নিচে লিখে দিবে যে স্কেল অনুসারে নয়, কারণ আমরা দেখব যে বিভিন্ন স্তরের যে ব্যবধান সেই ব্যবধান কিন্তু এই চিত্র দেখাতে পারে না, অর্থাৎ আনুপাতিক হারে দেখাতে পারে না, যে কারণে এই ধরনের চিত্র আঁকলে অবশ্যই নিচে লিখে দিতে হবে স্কেল অনুসারে নয়। এবং বায়ুর স্তরবিন্যাস নিয়ে যদি তোমরা কোনো প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ তোমাদের সৃজনশীল প্রশ্নের গ অথবা ঘয়ে যদি বায়ুর স্তরবিন্যাস নিয়ে কথা বলে, তাহলে কিন্তু তোমাদের অবশ্যই এই ধরনের চিত্রের মাধ্যমে তোমার যুক্তি উপস্থাপন করতে হবে। যেমন ধরো যে বলা হতে পারে যে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরের একটি অংশ যেটি জীবজগতের প্রাণের বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেন ব্যাখ্যা করো। সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে চিত্র সহ এই ওজোনোস্ফিয়ারের কথা বলতে হবে। এনিওয়ে, আমরা পরবর্তী অংশে যাই, আসো। তাহলে দেখো যে বায়ুমণ্ডলের যে স্তর বিন্যাসের কথা আমরা বলেছি, সেই স্তর বিন্যাসের প্রথম স্তর হচ্ছে টোপোস্ফিয়ার। টোপো অর্থ হচ্ছে মিক্সিং বা টার্বুলেন্স। দেখো যে এই যে মিক্সিং মানে হচ্ছে মিশ্র, আর টার্বুলেন্স মানে হচ্ছে তোমার স্রোত, ঘোলা যে স্রোত সেইগুলিকে আমরা টার্বুলেন্ট কারেন্ট বলি। অর্থাৎ আসলে এই ঘোলা স্রোতেও কিন্তু আমরা দেখি যে নদীর পানির সাথে পলির যে বিভিন্ন উপাদান সেই উপাদানগুলি মিশ্রিত থাকে, যে কারণে আমরা সেটিকে বলি টার্বুলেন্ট ফ্লো। তো আসো আমরা এই যে টোপোস্ফিয়ার একটি গ্রিক শব্দ থেকে আসছে টোপোস। এই টোপোস বা টোপো শব্দের অর্থ হচ্ছে মিশ্রণ বা ঘূর্ণন। এবং আমরা দেখি যে এই যে বায়ুমণ্ডলের নিম্ন স্তর যেটিকে আমরা বলছি টোপোস্ফিয়ার, সেটি পৃথিবীর সবচাইতে কাছাকাছি একটি স্তর। এবং আমরা দেখি যে এই স্তরে যখন ভূপৃষ্ঠ উত্তপ্ত হয় বা ভূপৃষ্ঠের উপর সূর্যের আলো পতিত হয়, তখন যে উত্তাপ সৃষ্টি হয় সেই উত্তাপের কারণে বায়ু সম্প্রসারিত হয়, এবং বায়ু সম্প্রসারিত হলে তার ঘনত্ব কমে যায়, ফলে সে হালকা হয়ে উপরের দিকে উঠে যায়। এবং তোমাদেরকে এর মধ্যেই আমি বলেছি যে ভূপৃষ্ঠ থেকে আমরা যত উপরের দিকে উঠব প্রতি কিলোমিটারের জন্য 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড করে তাপমাত্রা হ্রাস পায়। তাহলে দেখো যে বায়ু যখন 1 কিলোমিটার উপরে উঠবে তখন তার তাপমাত্রা 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হ্রাস পাবে। অর্থাৎ ভূপৃষ্ঠের কাছাকাছি যে বায়ুর তাপমাত্রা 22 ডিগ্রি সেন্টিগ্রেড, আমরা দেখব যে 1 কিলোমিটার উচ্চতা উঠার কারণে সেই বায়ুর তাপমাত্রা কমে দাঁড়াবে হচ্ছে তোমার কত
15.5 ডিগ্রি সেন্টিগ্রেডে। তাহলে এই যে দেখো যে এই তাপমাত্রা কমে যাচ্ছে, কমে যাওয়ার কারণে বায়ু কি হবে, আবার সংকুচিত হবে। সংকুচিত হলে তার ঘনত্ব বেড়ে যাবে এবং ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে সে উপর থেকে আবার নিচের দিকে আসবে। তাহলে দেখো যে এই যে বায়ুমণ্ডলের নিম্ন স্তর, সেখানে বায়ু একবার উপরে উঠে আবার নিচে নামে। তাহলে এই যে ফ্লো, এই ফ্লো এর কারণেই এটিকে বলা হচ্ছে মিক্সিং জোন বা টার্বুলেন্স জোন। তাহলে দেখো যে এই কারণেই বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরকে আমরা বলছি টোপোস্ফিয়ার। এবং আমরা দেখি যে পৃথিবীর ভিন্ন ভিন্ন অঞ্চলে তাপমাত্রার যে, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি অঞ্চল এবং তার যে গভীরতা বা বিস্তার সেটিকে লাল কালি দিয়ে দেখিয়েছি, যে মেরু অঞ্চল 9 কিলোমিটার, নিরক্ষীয় অঞ্চল 17 কিলোমিটার এবং গড়ে বলা হচ্ছে 12 কিলোমিটার। আসলে কোন কোন বইয়ে তোমরা দেখবে যে মেরু অঞ্চলের বায়ুমণ্ডলের বিস্তার হচ্ছে, টোপোস্ফিয়ারের বিস্তার 6 থেকে 9 কিলোমিটার বা 7 থেকে 9 কিলোমিটার, এরকম বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম দেয়া রয়েছে। কারণ হচ্ছে যে আমরা দেখি যে এটি সূক্ষ্মভাবে পরিমাপ করা খুবই কঠিন, কারণ আমরা বায়ু চোখে দেখি না। আমরা শুধুমাত্র বায়ুর যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা এটি পর্যালোচনা করি। তো যে কারণে দেখা যায় যে বিভিন্ন রাইটার বা বিভিন্ন গবেষক বা বিভিন্ন গবেষণায় পৃথিবীর বিভিন্ন জায়গায় বায়ুমণ্ডলের উচ্চতা বিভিন্ন রকম পাওয়া যায়। তো আমরা গড়ে ধরে নিই যে বায়ুমণ্ডলের গড় গভীরতা হচ্ছে তোমার 14-15 কিলোমিটার, কিন্তু আমরা দেখি যে নিরক্ষীয় অঞ্চলে 17 কিলোমিটার আর মেরু অঞ্চলে 9 কিলোমিটার। তাহলে দেখো যে এই টোপোস্ফিয়ারের কতগুলি বৈশিষ্ট্য রয়েছে, সেটি হচ্ছে যে প্রতি 1 কিলোমিটার উচ্চতার জন্য 6.4 বা 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে তাপমাত্রা হ্রাস পায়। এবং আমি গত ক্লাসেও বলেছি যে এই যে তাপমাত্রা হ্রাস, সেই হ্রাসের হারটা কিন্তু পৃথিবীর এক এক জায়গায় এক এক রকম। অর্থাৎ সবসময় যে একই হারে তাপমাত্রা হ্রাস পাবে তা কিন্তু না, যে কারণে তুমি কখনো দেখবে 6.4, কখনো দেখবে 6.5। তবে এটি আমাদেরকে মনে রাখতে হবে, বেশি সংখ্যক বইয়ে যে তথ্য দেওয়া থাকবে সেটিকেই আমরা সঠিক হিসাবে বিবেচনা করব। তো আমরা এখানে 6.4 রেখেছি। তো আমরা দেখি যে তোমাদের প্রশ্নে যদি এমসিকিউ প্রশ্ন হয়, তাহলে যদি 6.4, 6.5 দুটিই থাকে, তাহলে তোমরা 6.4 উত্তর করবা। আর যদি 6.4 না থেকে 6.5 থাকে, তাহলে অবশ্যই 6.5 উত্তর করবে। এবং এই যে কমার হার, যে ভূপৃষ্ঠ থেকে টোপোস্ফিয়ারে উপরের দিকে ওঠার জন্য প্রতি কিলোমিটারে এই হারে তাপমাত্রা হ্রাস পায়, একে আমরা বলি তাপমাত্রা হ্রাসের নর্মাল ল্যাপস রেট বা সাধারণ তাপ হ্রাস হার। অনেকেই একে এনভায়রনমেন্টাল ল্যাপস রেটও বলে থাকে বা পরিবেশগত তাপমাত্রা হ্রাসের হারও বলে থাকে। তাহলে দেখো এই যে তাপমাত্রা হ্রাসের যে প্রবণতা, সেটিকে আমরা দুটি নামে নামাঙ্কিত করি। একটা হচ্ছে নর্মাল ল্যাপস রেট, আরেকটা হচ্ছে এনভায়রনমেন্টাল টেম্পারেচার ল্যাপস রেট, বা বাংলায় যদি আমরা করি তাহলে বলতে পারি সাধারণ তাপমাত্রা হ্রাসের হার আর পরিবেশগত তাপমাত্রা হ্রাস হার। তো এই ইনফরমেশনগুলি আমাদেরকে মনে রাখতে হবে এবং তোমাদের সুবিধার্থে এই ইনফরমেশনগুলি কিন্তু আমি লাল কালি দিয়ে দেখানোর চেষ্টা করেছি। এবং দেখো যে আমরা দেখব যে বায়ুমণ্ডলের যত ধরনের উপাদান, এই সমস্ত উপাদানই আমরা দেখি যে এই স্তরে বিরাজমান। এবং আমরা দেখি যে বায়ুমণ্ডলের ঝড় বা আবহাওয়া পরিবর্তন সংক্রান্ত যে বিষয়গুলি, সেই বিষয়গুলি বেশিরভাগ অংশই এই মণ্ডলের ভেতরেই সীমাবদ্ধ। এই যে আমরা দেখি যে বাড়িপাত সংগঠনের জন্য, আমি কিন্তু বৃষ্টিপাত না, আমি যে শব্দটা ব্যবহার করছি সেটি হচ্ছে বাড়িপাত। বাড়িপাত সংগঠনের অন্যতম প্রধান উপাদান হচ্ছে জলীয় বাষ্প। সেই জলীয় বাষ্প বেশিরভাগ অংশই এই মণ্ডলের মধ্যেই সীমাবদ্ধ থাকে। যদিও আমরা দেখি যে স্ট্র্যাটোস্ফিয়ারে খুব অল্প পরিমাণ জলীয় বাষ্প বিরাজমান। আমরা যখন মেঘ নিয়ে কথা বলবো তখন এটি নিয়ে আমরা আলোচনা করব। যে সিরাস মেঘগুলি, সেগুলি সাধারণত স্ট্র্যাটোস্ফিয়ারে দেখা যায়, যে মেঘ থেকে কখনোই বৃষ্টিপাত সংঘটিত হয় না। তাহলে দেখো যে বায়ুমণ্ডলের যে আমরা যেটা দেখি যে ঝড় বৃষ্টি বা আবহাওয়া পরিবর্তন সংক্রান্ত যাবতীয় ঘটনা প্রবাহ এই মণ্ডলের মধ্যেই সীমাবদ্ধ থাকে, যে কারণে টোপোস্ফিয়ারের আরেকটি নাম হচ্ছে আবহাওয়া মণ্ডল।
এবং দেখো যে এই যে ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা, সেই ঊর্ধ্বসীমায় প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার, আমরা ফিক্সড করে 1 কিলোমিটার বলতে পারি না, কারণ কোথাও কোথাও এই স্তরটা পাতলা হতে পারে, যেমন মেরু অঞ্চলে এই স্তরটা খুবই পাতলা হয়ে থাকে। তাহলে দেখো যে এই যে ট্রপোস্ফিয়ারের উপরের অংশে 1 থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত যে অংশ, সেই অংশকে আমরা বলছি ট্রপোপজ। তোমরা যদি রিমোট কন্ট্রোল হাতে নাও, এখন তো তোমরা কেউ ক্যাসেট প্লেয়ার বাজাও না, যে কারণে আমি বলছি যে রিমোট যদি হাতে নাও, তাহলে দেখবে যে একটি বাটন রয়েছে, যে বাটনটাতে দুইটা টান দেয়া থাকে, অর্থাৎ এরকম দুইটা টান, সোজা দুইটা টান থাকে, আমরা যেটিকে বলি পজ, পজ বাটন। পজ অর্থ হচ্ছে স্থির থাকা। তাহলে দেখো যে এই যে বায়ুমণ্ডলের এই অংশে, অর্থাৎ ট্রপোস্ফিয়ারের উপরের অংশ, কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের অংশে বায়ুমণ্ডল স্থির অবস্থায় বিরাজ করে, এবং এই অংশে সাধারণত উষ্ণতার কোনো পরিবর্তন ঘটে না, যে কারণে আমরা এটাকে বলি ট্রপোপজ, অর্থাৎ ট্রপোমণ্ডল যেখানে গিয়ে স্থির হয়। তাহলে দেখো এই অংশটাকে আমরা বলছি ট্রপোপজ, এবং যেহেতু এই অংশের তাপমাত্রা কোনো পরিবর্তন ঘটে না বা ভেরিয়েশন হয় না, যে কারণে একে আমরা বলি সমষ্ণ অঞ্চল, বা তোমার হচ্ছে মানে তাপমাত্রা ফিক্সড থাকে, যে কারণে আমরা একে বলছি সমষ্ণ অঞ্চল বা আইসোথার্মাল জোন। তাহলে দেখো যে ট্রপোপজ, যার বিস্তার হচ্ছে 1 থেকে 1.5 কিলোমিটার, এবং এটি ট্রপোস্ফিয়ারের বাইরের অংশে, অর্থাৎ ট্রপোস্ফিয়ারের শেষ সীমায় অবস্থান করে, কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারের নিচে অবস্থান করে। এবং এই স্তরের বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে বায়ু স্থিরভাবে অবস্থান করে এবং তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটে না, যে কারণে একে আমরা সমষ্ণমণ্ডল নামেও আখ্যায়িত করি। ট্রপোপজে যেহেতু কোনো ঝড় বৃষ্টি সংগঠিত হয় না, যে কারণে আমরা দেখি যে বাণিজ্যিক বিমানগুলি এই অংশ দিয়ে পরিচালিত হয়। তাহলে দেখো যে এই ট্রপোপজটা কিন্তু এয়ার ট্রাফিকের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এখানে ঝড় বৃষ্টি হয় না, এখানে বায়ু স্থিরভাবে বিরাজমান, তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হয় না, যে কারণে এই অংশ দিয়ে বিমান চলাচল করে। তাহলে তোমাদের কিন্তু একটি প্রশ্ন আসতে পারে যে বায়ুমণ্ডলের কোন অংশ দিয়ে বিমান পরিচালিত হয়, অথবা আমরা কোনো মণ্ডলের কথাই বললাম না, আমরা বললাম যে এমন একটি অংশ যার ভেতর দিয়ে বিমান চলাচল করে। তাহলে কিন্তু তোমাদেরকে বুঝে নিতে হবে যে আমি কোন স্তরের কথা বলি। তাহলে তোমরা দেখবে যে বায়ুমণ্ডলে ট্রপোপজ এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়েই বেশিরভাগ বিমানগুলি পরিচালিত হয়। ট্রপোস্ফিয়ারের বায়ু সর্বদা উপরে উঠে আবার নিচে নেমে আসে, অর্থাৎ এখানে চক্রাকারে একবার বায়ু উপরে ওঠে আর একবার বায়ু নিচের দিকে নামতে থাকে। তাহলে এই যে এই বৈশিষ্ট্যের কারণেই কিন্তু আমরা ট্রপোস্ফিয়ারকে বলেছিলাম মিক্সিং জোন বা টার্বুলেন্স জোন। আমরা দেখব যে এই মণ্ডলের নিচের দিকের বাতাসে জলীয় বাষ্প থাকে। তাহলে কি ট্রপোস্ফিয়ারের নিচের দিকের অংশে জলীয় বাষ্প থাকে? আমরা দেখি যে এই মণ্ডলে বায়ু দ্রুত গতিতে প্রবাহিত হয়, যদিও আমরা দেখব যে এর চাইতে উঁচু স্তরে বায়ু খুব দ্রুত গতিতে প্রবাহিত হয়, যেটিকে আমরা বলি জেড স্ট্রিম। আমরা যখন বায়ু প্রবাহের শ্রেণীবিন্যাস নিয়ে কথা বলবো, তোমাদের বইয়ে জেড স্ট্রিম সম্পর্কে ওইভাবে নেই, কিন্তু তারপরেও আমি তোমাদেরকে সামান্য ধারণা দিয়ে দিব। বায়ুমণ্ডলের যে আবহাওয়ার উপাদান সমূহ, সেই উপাদান সমূহের সমস্ত কিছুই আমরা দেখি যে এই মণ্ডলের মধ্যেই সীমাবদ্ধ থাকে। এই যে মেঘ, বৃষ্টি, কুয়াশা, বায়ু প্রবাহ ইত্যাদি ঘটনাগুলি আমরা দেখব যে এই অংশে হয়ে থাকে। এবং তোমরা দেখবে যে এই অংশে বায়ু প্রবাহ কিন্তু দুই রকম, একটি হচ্ছে আনুভূমিক বায়ু প্রবাহ, অর্থাৎ মাটির সমান্তরালে প্রবাহিত হয়, আরেকটি হচ্ছে ভার্টিক্যাল বায়ু প্রবাহ, অর্থাৎ বায়ু নিচের থেকে উপরের দিকে। বিশেষত নিরক্ষীয় অঞ্চলে, তোমরা যারা 9-10-এ ভূগোল পড়েছো তারা জানো যে নিরক্ষীয় অঞ্চলে বায়ুর আনুভূমিক প্রবাহ স্থির, বায়ুর উলম্ব প্রবাহই একমাত্র সক্রিয় প্রবাহ হিসেবে বিরাজমান, যে কারণে সেই অঞ্চলের বৃষ্টিপাতকে আমরা বলি পরিচলন বৃষ্টিপাত বা কনভেকশন রেইনফল।
তো এনিওয়ে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে ট্রপোস্ফিয়ারে বায়ুমণ্ডলীয় যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলি, সেই বৈশিষ্ট্যগুলি এই অঞ্চলে সীমাবদ্ধ থাকে। আমরা দেখি উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ু প্রবাহের গতি বৃদ্ধি পায়, অর্থাৎ বায়ু প্রবাহে ভূপৃষ্ঠের নিচের অংশে আমরা দেখি যে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হয়, ফলে বায়ুর গতি কম থাকে। তোমরা লক্ষ্য করে দেখবে যে বাড়িঘর থেকে একটু ফাঁকা জায়গায় বা পানির সামনে যদি তোমরা দাঁড়াও, বায়ু প্রবাহের গতি অনেক বেশি থাকে, কিন্তু যখন তোমরা লোকালয়ের ভেতরে অবস্থান করো তখন দেখবে যে বায়ু প্রবাহের গতি অনেক অনেক কম থাকে। তাহলে দেখো যে এই যে বায়ু যত উপরে উঠে এরকম ভূপৃষ্ঠের যে বিভিন্ন প্রতিবন্ধকতা সেটির থেকে সে মুক্ত হতে থাকে, এবং যার ফলে আমরা দেখি যে বায়ু প্রবাহের গতিও ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। তাহলে দেখো যে এই যে ট্রপোস্ফিয়ারের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুর তাপমাত্রা প্রতি কিলোমিটারে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড, বা আমরা যদি একটি পূর্ণ সংখ্যায় বলতে চাই তাহলে আমরা, বা এই ফ্র্যাকশনটা যদি বাদ দিতে চাই তাহলে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেডের কথা বলে থাকি। তাহলে এই যে দেখো সবার নিচের অংশ, সেটিকে আমরা বলছি ট্রপোস্ফিয়ার, তার ইমিডিয়েট উপরের অংশটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। আসো আমরা এবার স্ট্র্যাটোস্ফিয়ার নিয়ে কথা বলি। স্ট্র্যাটো অর্থ হচ্ছে স্তর বা পর্দা। তাহলে এই যে বায়ুমণ্ডলের যে দ্বিতীয় অংশ, সেই দ্বিতীয় অংশকে আমরা বলছি স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারের নিচে হচ্ছে ট্রপোস্ফিয়ার আর উপরের অংশ হচ্ছে মেসোস্ফিয়ার। এবং আমরা দেখি যে স্ট্র্যাটোস্ফিয়ারের গড় যে বিস্তার, সেটি নিরক্ষীয় অঞ্চলের কথা যদি আমরা বলি তাহলে আমরা দেখব যে 17 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ 17 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এবং আমরা দেখি যে এই স্তরে তোমার হচ্ছে, অর্থাৎ এই স্তরের বিস্তৃতি হচ্ছে 33 কিলোমিটার। তাহলে মনে রাখো যে স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে 17 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, দ্যাট মিন্স এই স্তরের নিজস্ব বিস্তার হচ্ছে 33 কিলোমিটার। এবং এই স্তরের তাপমাত্রাগত বৈশিষ্ট্য আমরা দেখব ট্রপোস্ফিয়ারের উল্টা, অর্থাৎ এই স্তরে যত উপরের দিকে ওঠা যায় এই স্তরের তাপমাত্রা তত বাড়তে থাকে। স্ট্র্যাটোস্ফিয়ারের যদি বৈশিষ্ট্যের কথা আমরা বলি তাহলে আমরা প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটি বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এই স্তরের বিস্তার 33 কিলোমিটার, অর্থাৎ এই স্তর 17 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আমরা দেখি যে জীবমণ্ডলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে স্তর, ওজোন স্তর বা ওজোনোস্ফিয়ার, সেটি এই স্তরে বিরাজমান। আমরা যদিও এর পরের স্লাইডে আবার ওজোন নিয়ে আরেকটু কথা বলবো, তারপরেও আমরা বলি যে ওজোন স্তর কি করে। সূর্যের যে অতিবেগুনি রশ্মি, তোমরা জানো যে অতিবেগুনি রশ্মিটা হচ্ছে কি, যে সূর্য যে তাপ বিকিরণ করে, সেই তাপ বিকিরণের বিভিন্ন কি রয়েছে, সূর্যরশ্মির বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে। সেই তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সবচাইতে ক্ষুদ্র যে তরঙ্গ দৈর্ঘ্য সেটিকে আমরা বলি গামা রশ্মি। গামা রশ্মির চাইতে আরেকটু বড় হচ্ছে এক্স রে চাইতে আরেকটু বড় হচ্ছে অতিবেগুনি রশ্মি। সাধারণত আমরা দেখি যে 230 থেকে 280 ন্যানোমিটার পর্যন্ত যে তরঙ্গ দৈর্ঘ্য সেটি হচ্ছে অতিবেগুনি রশ্মি। এবং এই ওজোন স্তরের একটা নিজস্ব ক্ষমতা রয়েছে, যে ক্ষমতা বলে সে 180 ন্যানোমিটার থেকে শুরু করে তার উপরের যে রশ্মি, সেই রশ্মিকে সে শোষণ করতে পারে। বিশেষ করে আমরা দেখি যে 280 ন্যানোমিটারের চাইতে ছোট যে তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ যে তরঙ্গগুলি মানব স্বাস্থ্যের জন্য বা জীবের জন্য হুমকি স্বরূপ, সেই তরঙ্গ দৈর্ঘ্যগুলিকে শোষণ করার ক্ষমতা রয়েছে এই ওজোন স্তরের বা ওজোনোস্ফিয়ারের। এবং এটি কিন্তু আমরা দেখব যে এই স্তরটা পৃথিবীতে জীবের বিকাশের জন্য বা জীবের স্বাভাবিক বৈশিষ্ট্য বজায় রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে একটা ভিডিও ছিল ওজোন স্তর সংক্রান্ত, আমরা সেই ভিডিওটি দেখাতে পারছি না টেকনিক্যাল সমস্যার কারণে। তো আমরা যদি কথা বলি তাহলে এই ব্ল্যাক স্লাইডের সামনে তোমরা দেখতে পাচ্ছ যে এটি একটি রাতের আকাশ, এবং এখানে তোমরা এই যে দেখো যে এখানে একটি তারা, উপরে তারা,
এই সাইডে তারা। তাহলে এই যে রাতের আকাশের থেকে এই চিত্রটি ন্যাশনাল জিওগ্রাফি, তোমরা যদি ওজোন লেয়ার দিয়ে সার্চ দাও তাহলে এই চিত্রটা দেখতে পারবে। সেটি হচ্ছে ওজোন আসলে অক্সিজেনের একটি বহুরূপতা, অর্থাৎ আমরা দেখি যে অক্সিজেনের দুইটি পরমাণু একত্রিত হয়ে অক্সিজেন গ্যাস তৈরি করে, কিন্তু অক্সিজেনের তিনটি পরমাণু যদি পরস্পরের সাথে যুক্ত হয় তাহলে আরেকটি সে যৌগ তৈরি করে, যে যৌগটিকে বলা হয় ওজোন। তো তোমরা দেখবে যে আমরা যদি তোমরা বন্ধুরা যদি দুইজনের হাত এইভাবে ধরো তাহলে দেখবে যে বন্ডটা তৈরি হবে সেটি কিন্তু অনেক শক্ত, কিন্তু এক হাত দিয়ে যদি ধরো তাহলে সেই বন্ডটা হবে দুর্বল। যে কারণে আমরা দেখি যে অক্সিজেনের পরমাণু যখন পরস্পরের সাথে পরস্পর যুক্ত হয় তখন তারা কি করে, দুই হাত দিয়ে একটি আরেকটিকে ধরে, যে কারণে অক্সিজেনের যে গঠন, অক্সিজেন অণুর যে গঠন সেটি অপেক্ষাকৃত স্থায়ী গঠন। অপরদিকে ওজোন গ্যাস তৈরির সময় যে কাজটা হয় সেটি হচ্ছে কি, যে এক পরমাণু অক্সিজেন তার যে দুইটা যোজনী, সেই যোজনী দিয়ে অর্থাৎ দুই হাত দিয়ে অপর দুইটা অক্সিজেন পরমাণুকে ধরে, যে কারণে তাদের বন্ডেজটা দুর্বল হয়। তোমরা ছোটবেলায় নিশ্চয়ই এইরকম খেলা খেলেছো যে একসাথে অনেকেই একজন আরেকজনের হাত ধরে একটা গোল সার্কেল তৈরি করে ঘুরতে থাকো, এবং তোমরা দেখবে যে অপেক্ষাকৃত দুর্বল সে সবার আগে হাত ছেড়ে দিবে। তাহলে এই যে দেখো যে যখন দুই হাত দিয়ে ধরছে তখন একটা শক্ত বন্ডেজ তৈরি হয়, কিন্তু যখন সিঙ্গেল এক হাত দিয়ে একজন আরেকজনকে ধরে তখন তাদের মধ্যে দুর্বল বন্ধন তৈরি হয়, এবং যার শক্তিমত্তা অপেক্ষাকৃত কম সে সবার আগে সেখান থেকে ছিটকে যাবে। তাহলে আমরা দেখছি যে গঠনগত ভাবেই এই ওজোন গ্যাস খুবই ভোলাটাইল, অর্থাৎ খুবই উদ্বায়ী আচরণ করে, অর্থাৎ সে যে একটা শক্ত গঠন কাঠামো সেটি কিন্তু ধারণ করতে পারে না। যে কারণে আমরা দেখি যে এই যে ওজোন গ্যাস কি করে, অতিবেগুনি রশ্মি শোষণ করে। এই অতিবেগুনি রশ্মি শোষণ করার কারণে, বা এই যে আমি বললাম যে 280 ন্যানোমিটারের চাইতে কম যে তরঙ্গ দৈর্ঘ্য রশ্মিগুলি রয়েছে বা রেগুলি রয়েছে, সেই রেগুলিকে সে শোষণ করে, এবং এই অতি সূক্ষ্ম তরঙ্গ দৈর্ঘ্যগুলি শোষণ করার কারণে তার তাপমাত্রা অনেক বেড়ে যায়, ওজোন স্তরের তাপমাত্রা অনেক বেড়ে যায়। এই তাপমাত্রার প্রভাবে এই অস্থায়ী ওজোন গ্যাসের ভেতরে তার পরমাণুগুলি কি করে, খুব দ্রুত নড়াচড়া করতে শুরু করে, এবং তার ফলে তাদের বন্ধন আলাদা হয়ে যায়, অর্থাৎ জাইমান অক্সিজেনে পরিণত হয়। যদিও তাপমাত্রা কমে গেলে বা অনুকূল পরিবেশে সেই জাইমান অক্সিজেন আবার ওজোন গ্যাসে পরিণত হয়। তাহলে আমরা দেখি যে ওজোন স্তরে কন্টিনিউয়াসলি কি হয়, ওজোন গ্যাস তৈরি হয় এবং সেটি ভেঙে আবার জাইমান অক্সিজেনে পরিণত হয়। আবার জাইমান অক্সিজেনকে অতিবেগুনি রশ্মি যখন তাপ প্রয়োগ করে তখন সেই তাপের প্রভাবে বা সেই শক্তির প্রভাবে সে আবার পরস্পরের সাথে যুক্ত হয়ে ওজোন গ্যাস তৈরি হয়। অর্থাৎ এই যে অতি ক্ষুদ্র যে তরঙ্গ দৈর্ঘ্য, অতিবেগুনি রশ্মি বা তার চাইতে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের যে রশ্মি, সেই রশ্মির তাপের শক্তির প্রভাবে জাইমান অক্সিজেনগুলি ওজনে পরিণত হয়, আবার সৃষ্ট যে তাপ, সেই তাপের প্রভাবে ওজোন গ্যাস ভেঙে অক্সিজেন জাইমান অক্সিজেনে পরিণত হয়। তাহলে আমরা দেখি যে এই প্রক্রিয়াটা খুব কন্টিনিউয়াসলি ভাবে ঘটতে থাকে, এবং তোমরা বলতে পারো যে অনেকটাই স্বতঃস্ফূর্ত ভাবে সংগঠিত হতে থাকে। এই যে স্বতঃস্ফূর্ত ভাবে একবার ওজোন গ্যাস তৈরি এবং একবার ওজোন গ্যাস ভাঙা, যে কারণে আমরা দেখি যে বায়ুমণ্ডলের কোনো সুনির্দিষ্ট অঞ্চল জুড়ে ওজোন গ্যাস বিরাজ করে না, বরং ওজোন গ্যাস উপরে নিচে উঠানামা করে। এবং তোমরা দেখবে যে বায়ুমণ্ডলের 10 কিলোমিটার থেকে শুরু করে 50 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় ওজোন গ্যাস পাওয়া যায়। তবে আমরা দেখি যে বায়ুমণ্ডলের ওজোন গ্যাসের ঘনত্ব 35 কিলোমিটার উচ্চতায় সবচাইতে বেশি। তাহলে এই যে দেখো যে 17 থেকে 50 কিলোমিটার পর্যন্ত যে বিস্তার, সেই অংশটাকে আমরা বলছি স্ট্র্যাটোস্ফিয়ার, যে কারণে ওজোন গ্যাস মূলত এই স্ট্র্যাটোস্ফিয়ারের অংশ। যদিও 50 কিলোমিটারের ঊর্ধ্বেও তোমরা কোনো বইয়ে দেখবে 60 কিলোমিটার পর্যন্ত বলা আছে, অর্থাৎ খুব সামান্য পরিমাণে গ্যাস মেসোস্ফিয়ার, ওজোন গ্যাস মেসোস্ফিয়ারে কিংবা ট্রপোস্ফিয়ারে পাওয়া যায়, কিন্তু 90% গ্যাস বিরাজমান হচ্ছে কোথায়, 90% গ্যাস বিরাজমান স্ট্র্যাটোস্ফিয়ারে, যে কারণে আমরা বলছি যে স্ট্র্যাটোস্ফিয়ারের একটি অংশ হচ্ছে ওজোন গ্যাস। তাহলে ওজোন গ্যাস মানুষের বা জীবের জন্য কেন সহায়ক? এর কারণটা হচ্ছে কি, যে এই যে ওজোন গ্যাস, সেই ওজোন গ্যাস কি হয়, সেই ওজোন গ্যাসটা কি করে,
অতিবেগুনি রশ্মি এবং তার চাইতে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের যে ক্ষতিকর রশ্মিগুলি রয়েছে সেই রশ্মিগুলিকে সে শোষণ করে এবং পৃথিবীতে আসতে বাধা দেয়। খুব সামান্য পরিমাণ, তোমরা যদি দেখো এই যে 280 ন্যানোমিটার, কিন্তু আমরা দেখব যে 280 ন্যানোমিটারের চাইতেও বড় কিছু তরঙ্গ দৈর্ঘ্য সামান্য অংশ আছে যেটি অতিবেগুনি রশ্মির অন্তর্ভুক্ত হয়। তাহলে এই সামান্য পরিমাণ অতিবেগুনি রশ্মি কিন্তু এই ফিল্টারের ভেতর দিয়ে বায়ুমণ্ডল অর্থাৎ ভূপৃষ্ঠের উপর পতিত হয়। তাহলে এটি তোমাদেরকে মনে রাখতে হবে যে ওজোন গ্যাস কিন্তু মানে ওজোন স্তর কিন্তু সম্পূর্ণ অতিবেগুনি রশ্মিকে শোষণ করতে পারে না, যে কারণে কড়া রোদে বাইরে যাওয়ার আগে অবশ্যই দ্বিতীয়বার চিন্তা করবে যে তোমার যথেষ্ট প্রোটেকশন আছে কিনা, ছাতা অথবা অন্য কোনো সানব্লক ক্রিম টাইপের কিছু ব্যবহার করছো কিনা সেটি তুমি দেখবে। আর না হলে কি হবে, অতিবেগুনি রশ্মির কারণে ত্বক পুড়ে কালো হয়ে যাবে। তাহলে দেখো যে সে বেশিরভাগ অংশকেই ফিল্টার করতে পারে বা শোষণ করতে পারে, কিন্তু সামান্য অংশ সেই ফিল্টারের ফাঁক গলে চলে আসতে পারে, অথবা বায়ুমণ্ডলের যে অংশে ওজোন স্তরের ঘনত্ব কম সেই অংশের ভেতর দিয়ে কিন্তু অপেক্ষাকৃত বেশি অতিবেগুনি রশ্মি পৃথিবীতে প্রবেশ করে, অর্থাৎ ভূপৃষ্ঠে পৌঁছে যায়। তাহলে এটি আমাদেরকে মনে রাখতে হবে। ওজোন গ্যাসের আরো কতগুলি গুরুত্ব রয়েছে, যেমন হচ্ছে অতিবেগুনি রশ্মি যদি আমাদের চোখে পড়ে তাহলে আমাদের চোখ নষ্ট হয়ে যাবে। এটি যদি আমাদের ত্বকের উপরে পড়ে তাহলে ত্বক ভেদ করে এটি মাংসের ভেতর দিয়ে ভেতরে পৌঁছায় যায়। ফলে আমরা দেখি যে ত্বকে কালো স্পট কিংবা ক্যান্সার হওয়ার একটা সম্ভাবনা থাকে। তাহলে দেখো যে এটি আমাদের কি করছে, চোখের ক্ষতি করছে, আমাদের ত্বকের ক্ষতি করে। এছাড়া আমরা দেখি যে এই যে অতিবেগুনি রশ্মি যার তরঙ্গ দৈর্ঘ্য কম হওয়ার কারণে তার ফ্রিকোয়েন্সি বেশি হয়। তোমাদেরকে মনে রাখতে হবে যার তরঙ্গ দৈর্ঘ্যের বিস্তার যত বেশি তার ফ্রিকোয়েন্সি তত কম, আর তরঙ্গ দৈর্ঘ্যের বিস্তার যত কম তার ফ্রিকোয়েন্সি তত বেশি। এই অধিক ফ্রিকোয়েন্সির কারণে সে কি করে, ত্বকের ভেতরে যে কোষগুলি আছে সেই কোষগুলিকে সে নাড়িয়ে দিয়ে যায়, অর্থাৎ সেই কোষগুলির মধ্যে সে একটা কম্পন সৃষ্টি করে এবং তার ফলে সেই কোষগুলির মধ্যে অস্বাভাবিক ধরনের কার্যকলাপ বা গঠন দেখা যায়, যেটিকেই আমরা বলি ক্যান্সার। তাহলে দেখো চোখ নষ্ট করে, ত্বকের উপরে কালো দাগ সৃষ্টি করতে পারে, ক্যান্সারের সৃষ্টি করতে পারে। এছাড়া আমরা দেখব যে যখন এটি উদ্ভিদের উপরে পড়ে তখন উদ্ভিদের ক্লোরোফিল নষ্ট করে ফেলে। ফলে আমরা দেখি যে উদ্ভিদ যে ক্লোরোফিলের সাহায্যে সূর্যালোকের উপস্থিতিতে সে খাদ্য তৈরি করে, সেই ক্লোরোফিল নষ্ট হয়ে যাওয়ার কারণে উদ্ভিদের খাদ্য উৎপাদন ক্ষমতা ব্যাহত হয়। এছাড়া আমরা দেখি যে উদ্ভিদের যে বীজ, সেই বীজের উপরে যখন অতিবেগুনি রশ্মি পড়ে, অর্থাৎ অতিবেগুনি রশ্মি শোষণ করার কারণে উদ্ভিদের বীজগুলি তাদের বংশ বিস্তারের যে ক্ষমতা সেটি লোপ পায়। ফলে আমরা দেখব যে যে বীজগুলি তৈরি হবে সেই বীজগুলি থেকে পরবর্তীতে নতুন করে কোনো উদ্ভিদ জন্মাবে না। তাহলে এটি কিন্তু আরেকটি ক্ষতি, যে কারণে আমরা দেখি যে এটি সামগ্রিকভাবে পৃথিবীর জীবকুলের অস্তিত্ব বজায় রাখার জন্য ওজোনোস্ফিয়ার খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো ওজোন স্তর 15 না 10 হবে, 10 কিলোমিটার থেকে 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিরাজমান। কিন্তু আমরা বলেছি যে এটি মূলত কোথায় থাকে, যে 30 কিলোমিটার উচ্চতায় ওজোন গ্যাস তৈরি হয় এবং 35 কিলোমিটার উচ্চতায় ওজনের ঘনত্ব থাকে সবচাইতে বেশি। তাহলে দেখো যে ওজোন গ্যাস সাধারণত 30 কিলোমিটার উচ্চতায় তৈরি হয় এবং 35 কিলোমিটার উচ্চতায় এর ঘনত্ব থাকে সবচাইতে বেশি, এবং বায়ুমণ্ডলের 90% ওজোন গ্যাস থাকে স্ট্র্যাটোস্ফিয়ারের ভেতরে আর 10% থাকে ট্রপোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারে। আমরা বলেছি যে আমার এই তথ্যে একটু ভুল ছিল, সেটি হচ্ছে 230 থেকে 320, 230 থেকে 280 না 320 ন্যানোমিটার পর্যন্ত যে তরঙ্গ দৈর্ঘ্য, সেই তরঙ্গ দৈর্ঘ্যকে ওজোন স্তর শোষণ করে এবং এই তরঙ্গ দৈর্ঘ্য শোষণের ফলে ওজোন স্তরের তাপমাত্রা বেড়ে গিয়ে দাঁড়ায় 76 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ আমরা দেখি যে ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্ব অংশে যেখানে আমরা দেখব যে মাইনাসের নিচে 40 ডিগ্রি বা 50 ডিগ্রিতে গিয়ে পৌঁছায়, কিন্তু এই ওজোন স্তরের অবস্থানজনিত কারণে 30 বা 35 কিলোমিটার উচ্চতায় সেই তাপমাত্রা গিয়ে দাঁড়ায় 76 ডিগ্রি সেন্টিগ্রেডে। এই জন্যই বলা হচ্ছে যে স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে ওজোনোস্ফিয়ারের বিপরীত অবস্থা। আমরা অলরেডি এটি বলেছি।
এটিও আমরা ইতিমধ্যেই বলেছি। তাহলে দেখো যে এই যে ওজোন গ্যাস যেটি আমাদের জন্য এত বেশি গুরুত্বপূর্ণ, সেই গ্যাস কিন্তু বিভিন্ন ভাবে ধ্বংসপ্রাপ্ত হয়। অর্থাৎ শুধুমাত্র যে তাপের প্রভাবেই ওজোন গ্যাস ভেঙে যায় তা কিন্তু না, বরং আমরা দেখব যে জলীয় বাষ্প, নাইট্রিক অক্সাইড, ক্লোরিন, সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন গ্যাস বা আমরা যাকে বলি ফ্রেয়ন ইত্যাদি দ্বারাও কিন্তু ওজোন গ্যাস কি হয়, ভেঙে যায়। কার্বন ডাই অক্সাইড সরাসরি ওজোন গ্যাস না ভাঙলেও সে যে কাজটা করে সেটি হচ্ছে কি, যে তাপমাত্রা বাড়িয়ে দেয় এবং সেই বর্ধিত তাপমাত্রার কারণে ওজোন গ্যাসের পরমাণুগুলির মধ্যে কম্পন বেড়ে যায়, যে কারণে সেটি ভেঙে যায়। এবং ক্লোরিন বা সিএফসি হচ্ছে সবচাইতে ক্ষতিকর। আমরা দেখি যে এক অণু ক্লোরিন বা সিএফসি 3000 অণু বা তার চাইতে বেশি সংখ্যক অণু ওজোনোস্ফিয়ারকে ভেঙে ফেলতে পারে। তাহলে দেখো যে এটি কিন্তু খুবই খারাপ, যে কারণে আমরা দেখি যে এখন সিএফসি গ্যাসের ব্যবহার শূন্যের কোঠায় নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। এবং তোমরা দেখবে যে ম্যাক্সিমাম সময় তোমরা যখন ফ্রিজ, এয়ার কন্ডিশনার এই ধরনের শীতলীকরণ যন্ত্র ব্যবহার করো বা রেফ্রিজারেটর ব্যবহার করো, সেগুলি কিন্তু এখনকার দিনে সেটি কি করা হয়, সিএফসি ফ্রি করা হয়। তাহলে কেন? কারণ এই সিএফসি হচ্ছে আমাদের জন্য খুবই ক্ষতিকর। তাহলে এই যে ক্লোরিন গ্যাস যেটি আমরা বিভিন্ন কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে ব্যবহার করি, সিএফসি গ্যাস বা তোমার ক্লোরিন গ্যাস বিশেষ করে পরিষ্কার করার জন্য বা জীবাণুমুক্ত করার জন্য ব্যবহার করা হয়। তো সেটি ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু আমাদের যথেষ্ট সতর্ক হতে হবে, কারণ যদি ওজোন স্তর নষ্ট হয়ে যায় তাহলে আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। আমরা দেখি যে ওজোনোস্ফিয়ারের ক্ষয়ের ফলে পৃথিবীতে সরাসরি এই যে অতি সূক্ষ্ম যে তরঙ্গ দৈর্ঘ্যগুলি, সেই তরঙ্গ দৈর্ঘ্যগুলি অর্থাৎ গামারে কিংবা এক্স রের মতো যে তরঙ্গ দৈর্ঘ্য, সেই তরঙ্গ দৈর্ঘ্যগুলি কি হয়, বায়ুমণ্ডলে প্রবেশ করে। যদিও গামারে বা এক্স রে বায়ুর ঊর্ধ্ব স্তরে অর্থাৎ থার্মোস্ফিয়ারে শোষিত হয়, তারপরেও যে অংশগুলি থাকে সেগুলি ওজোনোস্ফিয়ার দ্বারা ফিল্টার হয়। বিশেষ করে আমরা দেখব যে অতিবেগুনি রশ্মি ফিল্টার করাই হচ্ছে ওজোন স্তরের মূল কাজ। তাহলে এটি যখন থাকবে না, তখন এই ক্ষুদ্র তরঙ্গগুলি ভূপৃষ্ঠে আঘাত হানবে এবং তার ফলে সে যে ফ্রিকোয়েন্সিতে আঘাত হানে, যার কারণে আমরা দেখি যে এর উত্তাপ অনেক বেড়ে যায়। তাহলে ওজোনোস্ফিয়ার যদি নষ্ট হয়ে যায়, পৃথিবীতে উষ্ণায়ন সংঘটিত হবে, অর্থাৎ পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাবে। এবং তোমরা জানো যে উষ্ণায়নের ফলে পৃথিবীর যে বিভিন্ন স্থানে বরফ জমা রয়েছে, যেমন উত্তর মেরুতে বা দক্ষিণ মেরুতে অর্থাৎ আর্কটিক সিতে, গ্রিনল্যান্ডে অথবা আলাস্কাতে, সাইবেরিয়াতে কিংবা আমরা অ্যান্টার্কটিকার কথা বলতে পারি, সেই বরফগুলি অথবা পর্বতচূড়ার যে বরফগুলি, সেই বরফগুলি গলে যাবে এবং তার ফলে সমুদ্র সমতলের উচ্চতা বৃদ্ধি পাবে। এবং সমুদ্র সমতলের উচ্চতা বৃদ্ধি পেলে আমাদের মতো সমুদ্র উপকূলবর্তী যে নিচু দেশগুলি, সেই দেশগুলি মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে। এবং তোমরা জানো যে পৃথিবীর তাপমাত্রা যেভাবে বাড়ছে, এইভাবে যদি বাড়তে থাকে তাহলে 2050 সাল নাগাদ বাংলাদেশের 1/10 পানিতে তলিয়ে যাবে। এবং আমরা দেখব যে দক্ষিণের প্রায় 17টা জেলার বেশিরভাগ অংশই ডুবে যাবে। এছাড়া ঢাকা থেকে শুরু করে সিলেট পর্যন্ত মেঘনা নদীর উভয় তীরের অংশগুলি ডুবে যাবে। তাহলে দেখো যে এই অংশগুলি যদি ডুবে যায় তাহলে আমাদের যেমন ঘূর্ণিঝড়ের ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পাবে, পানির পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে বায়ুতে আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি পাবে, যেগুলি আমাদের স্বাস্থ্যগত বিভিন্ন ঝুঁকির সৃষ্টি করে। এছাড়াও আমরা দেখব যে এই যে দুর্যোগ, সেই দুর্যোগের কারণে আমরা দেখব যে কি হবে, অবকাঠামোর ক্ষয়ক্ষতি বেশি হবে। এছাড়া আমরা যেটা দেখি যে আমাদের কৃষিযোগ্য জমির পরিমাণ কমে যাবে, এই মানুষগুলি তাদের ঘরবাড়ি হারাবে, ফলে একটা ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হবে। তাহলে ইত্যাদি কারণেই কিন্তু আমাদের এই ওজোন স্তরে রক্ষার দিকে মনোযোগী হতে হবে। তো আজকে এতটুকুই থাকুক। আমরা আগামী ক্লাসে বায়ুমণ্ডলের যে স্তর বিন্যাস সেটির বাকি অংশ নিয়ে কথা বলবো। তোমরা ভালো থাকবে। আর এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে লিখে রাখলে যদি মনে হয় সেটি ওখানেই উত্তর দিয়ে দিব, অথবা পরবর্তী ক্লাসে আমরা সেটি আলোচনা করব। ধন্যবাদ।